নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, এমনটাই বলছেন মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দারা। শনিবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে দেখেই অসহায়ভাবে কাঁদলেন গ্রামের মহিলারা। স্থায়ী বিএসএফ এর ক্যাম্প চাই, দরকার হলে নিজেদের ঘর দেব বিএসএফ ক্যাম্প করতে, এমনটাই বলছেন মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দারা। গত সপ্তাহে শুক্রবার ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে চলে হামলা কাণ্ড। সেই হামলার ছাপ এখনো রয়ে গিয়েছে। মহিলাদের মন থেকে ভয় সরছে না, ভিটে মাটি হারিয়েছেন অনেকেই। শনিবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে দেখে অসহায়ভাবে কাঁদলেন গ্রামের মহিলারা। শুক্রবার মালদায় আশ্রয় শিবিরে কথা বলতে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাদের কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার দিনভর ওই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদায়। আর শনিবার মুর্শিদাবাদে মহিলা কমিশন পৌঁছতেই মহিলারা কান্নায় ভেঙে পড়েন। মাটিতে শুয়ে কাঁদতে থাকেন তারা। তাদের একটাই দাবি, ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করতে হবে। মহিলারা জানান, বিএসএফ ক্যাম্প তৈরি করতে হবে, না হলে আমরা বাঁচব না। দরকার হলে আমরা নিজেদের ঘর দেব ক্যাম্প করার জন্য। মহিলা কমিশনের প্রতিনিধিরা তাদের আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রকে সব রিপোর্ট দেবেন। বিএসএফ ক্যাম্প করার কথাও তারা উল্লেখ করবেন রিপোর্টে। প্রতিনিধিরা জানিয়েছেন, আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। কেন্দ্রের সব টিম দায়িত্ব নিয়েছে। গোটা দেশ আপনাদের পাশে আছে, চিন্তা করবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। বারণ ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু সেই আপত্তিকে উড়িয়ে মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্যপাল। কথা বললেন নিহতের পরিবারের সঙ্গে। রাজ্যপালকে দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়ে মুর্শিদাবাদে অশান্তিতে খুন হওয়া বাবা ছেলের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা করলেন নিহত বাবা ছেলের পরিবারের সদস্যদের সঙ্গে। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। And certainly some other demands or whatever suggestions given by them. All this will be considered. I will take it up with government of India and the state government for appropriate action. I also ask them, feel free to talk to me directly. The direct phone number has also been given. We'll be in touch with them. Certainly, what they need is, they said we want justice. They will get justice. We want peace. They will have peace. Certainly we will do everything that is possible to give them a sense of security. All their complaints I will listen to. I will analyze it. We have all of the sympathetic understanding of what they want. We will do all our best to see that they get justice. মুর্শিদাবাদের অশান্তিতে যারা ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ, তাদের একাংশকে নিয়ে গত বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। রাজ্যপালের কাছে তারা 5 দফা দাবি পেশ করেন। শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন। সুকান্তের দাবি, সেই অনুরোধে সাড়া দিয়ে রাজ্যপাল মালদা মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে রাজ্যপালের সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, আমি রিকোয়েস্ট করব, বাইরে থেকে এখন কেউ যাবেন না। আমিও তো যেতে পারতাম, যাইনি। আমি গেলে অন্যরাও যেতে চাইবেন। আমাদের রাজ্য মহিলা কমিশনের টিমও যেতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি এখনই যেতে হবে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি মুর্শিদাবাদে যাবেন বলেও জানিয়েছেন। কিন্তু তার অনুরোধ না রেখেই শনিবার দিন মুর্শিদাবাদ পৌঁছলেন রাজ্যপাল। এদিকে নিহতদের বাড়ি থেকে বেরোতেই রাজ্যপালকে ঘিরে এলাকায় বিএসএফ ক্যাম্প করার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাবি জানাতে থাকেন স্থানীয়রা। বিষয়টি রাজ্যকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হয়েছে দিল্লিতে। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, শনিবার ভোর 3টা নাগাদ মুস্তাফাবাদ এলাকার একটি 4তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে দ্রুতই সেখানে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। সঙ্গে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুরু হয় উদ্ধার কাজ। শনিবার সকাল পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হয় দিল্লিতে। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার ভোর 3টে নাগাদ মুস্তাফাবাদ এলাকার একটি 4তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান এলাকার বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীর সঙ্গে আসা বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুরু হয় উদ্ধার কার্য। শনিবার সকাল পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। सुबह 3 बजे की घटना है ये। इसमें जो है बिल्डिंग है, किराए पे एकदम किराए पे बिल्डिंग है।
करी गई है। इसमें करीब 14 लोग रेस्क्यू हो गए हैं हॉस्पिटल में अभी, और 4 लोग अनफॉर्चुनेटली डेथ हो गई। कारण इन्वेस्टिगेशन का मैटर है, हम इन्वेस्टिगेट करेंगे। দিল্লির দমকল বিভাগের আধিকারিক রাজেন্দ্র আটওয়াল জানান, শনিবার ভোরে আমরা একটা বাড়ি ভাঙার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি একটা 4তলা বাড়ি ভেঙে পড়েছে, অনেকে ভিতরে আটকেও রয়েছেন। দমকল কর্মীরা কাজ করছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধার কার্য চালাচ্ছে। ইতিমধ্যেই বাড়িটি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে ভোরবেলা আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িটি, ধুলোয় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় প্রশাসন বলছে গত কয়েকদিন ভ্যাপসা গরম ছিল। শুক্রবার আচমকা আবহাওয়ার পরিবর্তন হয় দিল্লিতে। মুস্তাফাবাদ সহ একাধিক শহরে ঝেঁপে বৃষ্টি নামে সঙ্গে বজ্রপাত। প্রবল বর্ষণেই 4তলা বাড়িটি ভেঙে পড়েছে বলে অনুমান। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন এক ভারতীয়। এক্সিম স্পেস নামের এক বেসরকারি বাণিজ্য সংস্থার রকেটে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট শুভাংশু শুক্লা। 2026-এ ইসরো চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সেই অভিযানেও অংশ নেবার কথা রয়েছে শুভাংশুর। তার আগে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু। ভারতের মহাকাশ যাত্রায় আরেকটি গৌরব উজ্জ্বল অধ্যায় সংযোজিত হতে চলেছে। আগামী মাসে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা রওনা হচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এটি হবে ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক মহাকাশ যাত্রা। ভারতের মহাকাশ স্বপ্ন এক নতুন উচ্চতায়। একদিকে যেমন গগনযান মিশন প্রস্তুতি চলছে, তেমনি এই AX4 অভিযানে অংশগ্রহণ ভারতের বৈশ্বিক উপস্থিতিকে আরও জোরদার করে তুলছে। এটি শুধু প্রযুক্তিগত নয়, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবেও ভারতের জন্য একটি বিরাট সাফল্য। 1985 সালের 10ই অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌতে জন্ম শুভাংশুর। পড়াশোনা করেছেন জাতীয় প্রতিরক্ষা একাডেমি পুনেতে। 2006 সালে যোগ দেন ভারতীয় বায়ুসেনায় এবং 2024 সালের মার্চ মাসে প্রমোশন পান গ্রুপ ক্যাপ্টেন পদে। প্রায় 2000 ঘন্টারও বেশি ফ্লাইট অভিজ্ঞতা রয়েছে তাঁর। উড়িয়েছেন সুখি MKI, MiG-21, MiG-29, জাগুয়ার, হক, ডর্নিয়ার ও AN-32 এর মতো একাধিক যুদ্ধ পরিবহন বিমান। 2019 সালে ইসরো তাকে নির্বাচিত করে নভচারী প্রশিক্ষণের জন্য। এরপর তিনি প্রশিক্ষণ নিতে যান রাশিয়ার স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে। 2024 সালের ফেব্রুয়ারিতে তাঁকেই মনোনীত করা হয় ভারতের গগনযান অভিযানের জন্য মুখ্য নভচারী হিসেবে। AX4 মিশন শুধু ভারতের জন্যই নয়, বৈশ্বিক মহাকাশ ইতিহাসের জন্য এক অনন্য মাইলফলক। যখন ভারত গগনযান ও অন্যান্য অভিযানে নিজের পা শক্ত করেছে, তখনই এই আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ ভারতের মহাকাশ অভিযানে নতুন দিগন্তের দ্বার খুলে দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে বেমাসে এসে পৌঁছবে আরও 4 নতুন অতিথি। আফ্রিকা থেকে আসছে 4 চিতা শাবক। এখানেই শেষ নয়, জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে এরপর দ্বিতীয় দফায় আরও 4 চিতা আনা হবে ভারতে। কুনো ন্যাশনাল পার্কের পাশাপাশি গান্ধী সাগর স্যাংচুয়ারিতেও চিতা পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ভারতে চিতা পুনর্বাসন প্রকল্পে যোগ হচ্ছে নতুন মাত্রা। সরকারি সূত্রে জানা গিয়েছে বাতসোয়ানা থেকে 8টি চিতা ভারতে আনা হবে 2 দফায়। আগামী মে মাসের মধ্যেই 4টি চিতা এসে পৌঁছবে। গত শুক্রবার জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ বা NTC এর এক পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া থেকেও চিতা আনার প্রস্তুতি চলছে। বর্তমানে ভারতের সঙ্গে কেনিয়ার একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। মধ্যপ্রদেশের গান্ধী সাগর স্যাংচুয়ারিতে নতুন করে চিতা স্থানান্তর শুরু হবে। এটি রাজস্থানে সীমান্ত ঘেঁষা, ফলে মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যেই একটি আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ অঞ্চল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চিতা মিত্র বা গ্রাম ভিত্তিক স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা সংরক্ষণে আরও দক্ষভাবে অংশ নিতে পারেন। চিতা প্রকল্পে এখনো পর্যন্ত 112 কোটি টাকারও বেশি খরচ হয়েছে, যার মধ্যে 67% গিয়েছে মধ্যপ্রদেশে চিতা পুনর্বাসনের কাজে। কুনো ন্যাশনাল পার্ক থেকে এসেছে খুশির খবর। জালা, আশা, গামিনী ও বীরা নামের 4টি মা চিতা ছানার জন্ম দিয়েছে।
গত 2 বছরে এখানে পর্যটকের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে 8টি চিতা এবং 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতা কুনোতে আনা হয়, যা বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় চিতা স্থানান্তর প্রকল্প। এদিকে মধ্যপ্রদেশ সরকার চিতা সাফারি চালুর অনুমতির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে। বনি কিংবা সংবেদনশীল এলাকায় সাফারি চালু করতে আদালতের অনুমতি বাধ্যতামূলক। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে আগামী 30 এপ্রিল। এবার তৃণমূলের তরফে উদ্বোধনের সময়ও জানানো হলো। আগামী 30 এপ্রিল দুপুর 3টে থেকে 3:30 মিনিটের মধ্যেই উদ্বোধন হবে মন্দিরের। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে উদ্বোধন হয়ে যাবে পুরীর আদলে তৈরি দীঘায় জগন্নাথ মন্দিরের। অক্ষয় তৃতীয়ার দিন আগামী 30 এপ্রিল উদ্বোধন হবে দীঘায় তৈরি জগন্নাথ মন্দির। তার আগে সামনে এলো মন্দিরের কিছু ছবি। শুক্রবার এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, স্থাপত্যের এক বিস্ময় এই মন্দির। দীঘার জগন্নাথ মন্দির আধ্যাত্মিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে সারা বিশ্বের দর্শনার্থী এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের কর্মসূচিকে রাজ্য তো বটেই, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরেও মেগা ইভেন্টের রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্ন সভাঘরে সেই সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে প্রশাসক মমতা সেই সংক্রান্ত বেশ কিছু নির্দেশও দিয়েছেন। আগেই ঠিক ছিল মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান 30 এপ্রিল। 29 তারিখ হবে যজ্ঞের অনুষ্ঠান। এবার তৃণমূলের তরফে উদ্বোধনের সময়ও জানানো হলো। আগামী 30 এপ্রিল দুপুর 3টে থেকে 3:10 মিনিটের মধ্যেই মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি চান না যে উদ্বোধনের দিন খুব বেশি ভিআইপির ভিড় হোক জগন্নাথ মন্দিরে। তার কথায় মন্দির দর্শনে সাধারণ মানুষ যেন বাধা না পান তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে দীঘার এই মন্দির। থাকছে জগন্নাথের মাসির বাড়িও। সমস্ত কিছু যাতে যথাযথ হয় তার জন্য প্রশাসনের পদস্থ আমলাদের সঙ্গে পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতির একাধিকবার বৈঠক হয়েছে। রথের সময় পুরীর মন্দিরের সামনে রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, দীঘাতেও তেমনই হবে। সেই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে 5,01,000 টাকা দিচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকাই অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সূত্রে খবর, শুক্রবার রাতে মাথা ঘোরা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় তার শরীরে। তড়িঘড়ি বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিচালককে। সেখানেই চিকিৎসা চলছে তার। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর। জানা গিয়েছে, শনিবার সকালে তার বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়। ঠিক কি হয়েছে পরিচালকের তা এখনো স্পষ্ট নয়। ওই রিপোর্টগুলি হাতে পাওয়ার পরই সম্ভবত নিশ্চিত হতে পারবেন চিকিৎসকেরা। অল্প বয়সে যে ছেলে ঘর ছেড়েছিল সে ঘরে ফিরল 61 বছর বয়সে। বসন্তের অপেক্ষা শেষ হলো তপ্ত বৈশাখে। বিয়ে করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘরোয়া জাঁকজমকহীন বিয়ে, বাড়িতেই বিবাহ বাসর। ঘনিষ্ঠ জন ছাড়া বাকিদের একেবারেই নো এন্ট্রি। ঠিক যেন সিনেমা চিত্রনাট্য। প্রাতঃভ্রমণে দেখা, সেখান থেকে আলাপ, ধীরে ধীরে ঘনিষ্ঠতা। 2021 সাল থেকে 2025 বছর চারেকের পর এলো মহেন্দ্রক্ষণ। শুক্রবার গোধূলি লগ্নে এক হলো দুটি মন। রাজনীতির গণ্ডি পেরিয়ে এবার সাংসারিক ইনিংস শুরু দিলীপ ঘোষের। সহযোদ্ধা থেকে সহধর্মিনী রিঙ্কু। নিউ টাউনের বাড়িতেই শৈশাবুদের পর বৈদিক মতে বিয়ে সারেন তারা। রিঙ্কুর পরনে ছিল লাল টুকটুকে বেনারসি, গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট, ঠোঁটের কোণে চওড়া হাসি। পাল্লা থেকে বেরিয়ে সোজা নিউ টাউনের দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছন কনে রিঙ্কু। চেনা ছক ভেঙে বরের বাড়িতে নিজেই যান বিয়ে করতে। ততক্ষণে বিয়ের সাজে প্রস্তুত বিজেপি নেতা। হলুদ পাঞ্জাবিতে সাজেন 61 দিলীপ। পরে অবশ্য সাদা পাঞ্জাবি, মাথায় টোপর পরে বিয়েতে বসেন দিলীপ ঘোষ।
ঘনিষ্ঠ বৃত্তেই বিয়ে সারেন দুজন। দিলীপ ঘোষের মা সহ পরিবারের লোকজন এবং রিঙ্কুর অত্যন্ত ঘনিষ্ঠরা বিয়েতে উপস্থিত ছিলেন। বৈশাখের চতুর্থ দিন শুক্রবার নিউটাউনের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে মেরে কেটে শখানেক লোক ছিল কিনা সন্দেহ। কনে যাত্রীর সংখ্যা মাত্র 15 জন। আত্মীয় বা দলের কেউই আমন্ত্রিত নন। তা সত্ত্বেও সকাল থেকে দিলীপ ঘোষের বাড়িতে ছিল সতীর্থদের আনাগোনা। এসেছিলেন দিল্লির নেতারাও। বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ, তার সঙ্গে ইকো পার্কে প্রাতঃভ্রমণের ফাঁকে বিবাহ বিচ্ছিন্না এক সন্তানের মা রিঙ্কুর আলাপ। উত্তর কলকাতা শহরতলির বিজেপি পর্যবেক্ষক রিঙ্কু। দিলীপের বোল্ডনেসে মুগ্ধ তিনি। আলাপের কয়েক বছর পর বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন দিলীপ তাকে। প্রথমে রাজি না থাকলেও একসময় রাজি হন দিলীপ ঘোষ। ছাতনাতলায় যাওয়ার সিদ্ধান্ত নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সংঘের প্রচারক থেকে সংসার জীবনে পা। বিয়ে পর্ব মিটে যাওয়ার পর বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি জানিয়ে দিলেন মায়ের কথা রাখতেই তার এই সিদ্ধান্ত। তবে বিয়ে করলেও তিনি রাজনৈতিক দায়িত্ব থেকে সরছেন না। আর সেই কাজে দিলীপের পাশে থাকার বার্তা দিলেন নববধূও। বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন, কেউ এসেছেন, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকেই খড়গপুর যাব। ব্যাস, সাধারণ জীবন আমাদের যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো। তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী। সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। দিলীপের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক পরিসর থেকে সমাজ মাধ্যম সর্বত্রই শোরগোল পড়ে যায়। বিয়ের পক্ষে বিপক্ষে বহু মন্তব্য জমতে থাকে সমাজ মাধ্যমের পাতায়। যদিও দিলীপ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন মায়ের ইচ্ছাতে বিয়ে করছেন তিনি। দিলীপের ঘনিষ্ঠ সূত্রে খবর, ঘটা করে বিয়ের পক্ষপাতী ছিলেন না দিলীপ ঘোষ। সাদামাটা ভাবেই তার নিউটাউনের ফ্ল্যাটে বিয়ের আয়োজন করা হয়। রীতি আচার মেনেই ছাতনাতলায় যান দিলীপ। এমনকি বিয়ের ভোজের তালিকাতেও ছিল আড়ম্বরহীন। খাবারের তালিকায় বাঙালিয়ানা ছোঁয়া, লুচি, তরকারি, পোলাও। ছিল একটি মাত্র মাছের পদ, তবে ছিল না মাংস। শেষ পাতে ছিল মিষ্টি। মধুচন্দ্রিমারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। কোথায় যাবেন নবদম্পতি? দেশের মধ্যে নাকি বিদেশে? দিলীপের জবাব, দেশে এত ভালো জায়গা থাকতে বিদেশে কেন যাব? রিঙ্কু অবশ্য জানিয়েছেন তার পাহাড় পছন্দ। নিরিবিলি কোনো পাহাড়ি এলাকায় দিলীপের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহান্তেই ঝড় বৃষ্টির আশঙ্কার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সোমবারের পর থেকেই বদলাবে আবহাওয়া, বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বাংলার 6 জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। তবে রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে পরিষ্কার হবে আকাশ। তাপমাত্রা বাড়বে ক্রমশ। সোম থেকে বুধবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শনিবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে 70 থেকে 110 মিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রবল বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে।
কমপক্ষে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাংলার পাশাপাশি ভারী বৃষ্টির সঙ্গে নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশেও। আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।